আমরা মুঘল, মারাঠা বা দিল্লি সালতানাত কিংবা বাংলার নবাব এসব ইতিহাস কম বেশি সবাই জানি। কিন্তু আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন একটা সাম্রাজ্য ছিল যেটা একসময় পৃথিবীর সেরা শহরের মধ্যে ছিল একটি, যেখানে ছিল হীরের পাহাড়, মন্দির ছিল একেবারে ব্যাংকের মতো, আর যেখানে দিনের আলোয় কয়েক কেজি সোনা বিক্রি হতো। হ্যাঁ, আজকে কথা বলছি বিজয়নগর সাম্রাজ্য নিয়ে, দক্ষিণ ভারতের সেই বিস্ময়কর সাম্রাজ্য যার রাজধানী ছিল হাম্পি। একটা সময় এই শহর এতটাই ধনী এবং শক্তিশালী ছিল এবং সাংস্কৃতিকভাবেও উন্নত ছিল যে পর্তুগিজ ব্যবসায়ীরা লিখে গিয়েছিলেন, রোম, ভেনিস আর লিসবন একসাথে মিলেও এর সমান হতে পারবে না। অথচ আজ আমরা এই সাম্রাজ্যকে অনেকেই চিনি না। এই অজানা তথ্য জানতে দেখুন পুরো ভিডিওটা আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। এই বিজয়নগর ছিল না কোনো মুসলিম শাসকের, না তো কোনো ব্রিটিশ সাহেবের। এটা ছিল হিন্দু রাজাদের তৈরি একটা পরিপূর্ণ, আধুনিক এবং সাংস্কৃতিকভাবে জটিল সাম্রাজ্য, যার সূচনা হয়েছিল 1336 সালে, যখন উত্তর ভারতের বহু অঞ্চল মুসলিম শাসকদের অধীনে চলে গিয়েছিল। মানে ওই সময় আলাউদ্দিন খিলজি কিংবা মোহাম্মদ বিন তুগলক তারাও কিন্তু এই দক্ষিণ ভারতের এই সাম্রাজ্যকে আক্রমণ করেছিলেন। তখন দুই ভাই হরিহর আর বুক্কা হোসপেটের পাশে তুঙ্গাভদ্রা নদীর তীরে একটি শহর করে তুললেন। তারা বিশ্বাস করতেন ভারতের দক্ষিণ ভাগের হিন্দু সংস্কৃতি আর মন্দিরগুলোকে বাঁচিয়ে রাখতে হলে শক্তিশালী একটা সাম্রাজ্য চাই। সেই থেকেই শুরু হলো বিজয়নগরের যাত্রা। তাদের সাম্রাজ্যের মূল দৃষ্টি ছিল একটাই, ধর্ম, সংস্কৃতি আর অর্থনীতিকে একসঙ্গে রক্ষা করা। তারা এমন একটা রাষ্ট্র গড়ে তুলেছিলেন যেখানে মন্দির শুধু প্রার্থনার জায়গা ছিল না, সেগুলো ছিল ব্যাংকের মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দক্ষিণ ভারতের বহু মন্দির যেমন তিরুপতি, ভেঙ্কটেশ্বর আর হাম্পির ভিতরে অবস্থিত বিত্ত সমৃদ্ধ মন্দিরগুলোতে ধন সম্পদ জমা রাখার ব্যবস্থা ছিল। কৃষক, ব্যবসায়ী, এমনকি রাজাও নিজের সম্পদ এখানে দান করতেন, আর সেই সম্পদ ব্যবহার করা হতো কৃষি উন্নয়ন, সেচ, রাস্তা তৈরি, এমনকি যুদ্ধকালীন ব্যয় চালানোর জন্য। বিজয়নগর ছিল এক অর্থনৈতিক বিস্ময়, আর হাম্পি ছিল তাদের রাজধানী। আর সেই শহরটি ছিল তখনকার বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে অন্যতম। সেখানে হীরের বাজার ছিল আলাদা, যেখানে দিনের বেলা প্রকাশ্যে অনেক হিরে, রত্ন, দামি সোনা বিক্রি হতো। কোনো পাহারা, কোনো কিচ্ছু ছিল না, কিন্তু সবকিছু একেবারে ওপেন টু অল। কারণ চুরির তো কোনো ভয়ই নেই, মানুষের বিশ্বাস ছিল এতটাই গভীর। একজন পর্তুগিজ ভ্রমণকারী ডমিঙ্গো পাইস লিখেছেন, হাম্পিতে যেসব বাজার ছিল সেগুলোর রং, গন্ধ আর উৎসব ছিল পৃথিবীর কোনো শহরে কিন্তু দেখা যায় না। এত ফ্লারিশিং সভ্যতা কিন্তু চট করে আমাদের ভারতের ইতিহাসে চোখে পড়ে না। কিন্তু শুধু ধন সম্পদ নয়, বিজয়নগরের সবচেয়ে বড় শক্তি ছিল তার জ্ঞান আর স্থাপত্য। এই সাম্রাজ্যের রাজারা খুব ভালো করে বুঝতেন সংস্কৃতি না থাকলে রাজ্য টেকে না। তাই তারা তৈরি করলেন এমন সব মন্দির যেগুলো শুধু ধর্মীয় নয়, সেখানে বিজ্ঞান, স্থাপত্য কৌশলের দিক থেকেও কিন্তু যুগান্তকারী উদাহরণ। হিসেব করে ধরা যেতে পারে হাম্পির ভিতরে বিতাল মন্দির, আপনারা ছবিটা দেখতে পাবেন ভিডিওতে। সেখানে এমন এক স্তম্ভ আছে যেটা যদি হাত দিয়ে বাজানো যায় তাহলে সঙ্গীতের, অর্থাৎ যেমন ইনস্ট্রুমেন্ট বাজাই আমরা সেরকম নাকি শব্দ হয়। মানে কতটা উন্নত স্থাপত্য হলে এমন একটা আর্কিটেকচার বানানো যায়। এই স্তম্ভগুলোর মধ্যে ফাঁকা জায়গা আছে আর তার মধ্যে দিয়ে শব্দ প্রতিধ্বনি হয়। এই প্রযুক্তি, এই স্থাপত্য কৌশল তখনকার ইউরোপেও কিন্তু ছিল না। শুধু মন্দির নয়, বিজয়নগরে ছিল উন্নত সেচ ব্যবস্থা। তুঙ্গাভদ্রা নদী থেকে কৃত্রিম খাল কেটে তারা জল টেনে আনতো ফসল জমিতে। তারা বুঝেছিল যুদ্ধ দিয়ে রাজ্য বড় হয় না, খাদ্য আর কৃষি দিয়ে সাম্রাজ্য টেকে। তাই তারা এমন ব্যবস্থা করেছিল যাতে খাবার সময়ও ধান, তুলো আর মশলা চাষ হয়। আর এই মশলা দিয়েই দক্ষিণ ভারতের মাটির ঘ্রাণ পৌঁছয় ভেনিস, কায়রো, দামাস্কাস, কলম্বো পর্যন্ত। বিজয়নগরের সেনাবাহিনী ছিল তখনকার সবচেয়ে বড় আর সংগঠিত বাহিনী। রাজ্যকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। প্রত্যেক ভাগে আলাদা প্রশাসক, কর সংগ্রহ এবং নিরাপত্তা প্রধান থাকত।
সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, এই বিজয়নগরে নারী সেনানায়কও ছিল। রানী চেন্নেভা নামের এক রাজকন্যা যুদ্ধক্ষেত্রে সেনার নেতৃত্ব দিয়েছিলেন এবং বহুবার বিজয়ীও হয়েছেন। শিল্প, সাহিত্য, সঙ্গীত এই তিনটে ছিল বিজয়নগরের প্রাণ। সেখানে কন্নড়, তামিল, তেলেগু, সংস্কৃত সব ভাষার সাহিত্য তৈরি হতো। রাজসভায় কবি, লেখক, জ্যোতির্বিদ, গায়ক, নাট্যকারদের আলাদা আসন থাকত। তারা শুধু গান গাইতেন না, ইতিহাসও লিখে যেতেন। বিজয়নগরের শেষ দিককার বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায়া নিজেই ছিলেন একজন কবি। তিনি আমুক্ত মাল্যদা নামে এক মহাকাব্য লিখেছিলেন, যা আজও সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে অসাধারণ বলে মনে করা হয়। কিন্তু বিজয়নগর শুধু গৌরবের গল্প নয়, এটা বেদনারও গল্প। কেন এমন বলছি সেটাই বলবো এবার। 1565 সালে তালিকোটার যুদ্ধে 4টি মুসলিম রাজ্য একত্র হয়ে বিজয়নগর আক্রমণ করে। সেই যুদ্ধে বিজয়নগরের সেনা হেরে যায়। রাজধানী হাম্পি ধ্বংস হয়। শহরটিকে পুড়িয়ে দেয়া হয় 3 দিন ধরে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারায়। এরপর ধীরে ধীরে বিজয়নগর বিলীন হতে থাকে ইতিহাসের পাতায়। যদিও কিছু রাজা কিছুদিন চেষ্টা করেছিলেন আবার গড়ে তোলার এই বিজয়নগর সাম্রাজ্যর, কিন্তু হাম্পি আর কখনো সেই রূপ ফিরে পায়নি। তবে আশ্চর্যের বিষয় যে এত ধ্বংসের পরেও হাম্পির প্রাচীন মন্দিরগুলো আজও দাঁড়িয়ে আছে। সেই পাথরের গায়ে আজও দেখা যায় বিভিন্ন নর্তকীদের ছবি, যোদ্ধার ঘোড়া এবং সঙ্গীতের তরঙ্গ। যেন তারা ইতিহাসকে বলে চলেছে, আমরা ছিলাম, আছি আর থাকবো। আজকের দিনে যখন আমরা নিজেদের অতীত নিয়ে গর্ব করি, তখন বিজয়নগরের মতো সাম্রাজ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় ভারতের ইতিহাস শুধু বিদেশি আক্রমণেরই নয়। এই দেশের মানুষ নিজেরাই গড়ে তুলেছে এমন রাজ্য যেখানে ধর্ম, বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি, শিল্প সবকিছু একসাথে ফুটে উঠেছে। বিজয়নগর আমাদের শেখায়, যদি আদর্শ, জ্ঞান আর শৃঙ্খলা একসঙ্গে থাকে, তবে অজয় আর অদম্য শক্তি দিয়ে গড়ে উঠতে পারে এক অমর সাম্রাজ্য। আর তাই আজ যখন আমরা কেউ হাম্পির পাথরের শহরের মাঝে দাঁড়িয়ে থাকে, তখন সে শুধু ধ্বংস দেখে না, সে দেখে এক হারিয়ে যাওয়া গর্ব, এক বিস্তৃত জ্ঞানের যুগ আর এক দেশের আত্মার প্রতিচ্ছবি। বিজয়নগর সাম্রাজ্য কেবল ইতিহাস নয়, এ হলো ভারতের এক বিস্ময়কর উত্তরাধিকার, যা জানলে আমাদের নিজেদের দেশের শিকড়ের শক্তি অনুভব হয় আরও গভীরভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই সব ইনফরমেটিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।